আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আজকে আমরা লিমিটের সেকেন্ড লেকচারে আছি এবং লিমিটের আজকে সেকেন্ড লেকচারে আমাদের যে মূল পাঠ্য বিষয় সেটা হচ্ছে লিমিটের আধুনিক সংজ্ঞা। তো লিমিটের আধুনিক সংজ্ঞা দেখার আগে আমরা একটু দেখে আসতে চাই লিমিটের ওই আগের দিন আমরা যে জিনিসটা করছিলাম গত ক্লাসে, সেইখানে লিমিটকে একটা সংজ্ঞা আকারে যদি দাঁড় করাই তাহলে কিরকম হয় লিমিটের সংজ্ঞাটা। তো এখানে এখানে একটা সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লিমিটে আমরা গত ক্লাসে যেটা করছিলাম, গত ক্লাস অনুযায়ী লিমিটের একটা সংজ্ঞা। এখানে বলা হচ্ছে ধরা যায় একটা ফাংশন, সেটা হচ্ছে কি এফ অফ এক্স। এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা ফাংশন, অর্থাৎ এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা, যেটি একটি ধ্রুব সংখ্যা এ এর সন্নিকটবর্তী হলে। সন্নিকটবর্তী মানে কি? এ এর দিকে গেলে, তার মানে এই এক্স যদি এ এর দিকে যায় মানে এক্স টেন্ডস টু এ, মানে গতদিন আমরা যেটা দেখছিলাম সেটাই। যদি এ এর সন্নিকটবর্তী হয়, আমরা ওই যে টেন্ডস টু, এই যে আমরা আসি একটু আগে, এই যে টেন্ডস টু জিরো, এখানে জিরো থাকতে পারে, ওয়ান থাকতে পারে, টু থাকতে পারে। তো সেই হিসাবে আমরা এইখানে আর কি রাখছি কত, এখানে আমরা রাখছি হচ্ছে এ কে। এ রিপ্রেজেন্ট করতেছে সকল ধ্রুব সংখ্যাকে। এ এর সন্নিকটবর্তী সব মানের জন্য সংজ্ঞায়িত। এক্স এর মান এ এর নিকটবর্তী হলে ফাংশনটির মান এল এর নিকটবর্তী হয়। এখানে এল কি? এখানে এল হচ্ছে আমরা এটা তো কোনো, এটা তো আসলে লিমিট নাই, আমরা কিন্তু আগের ক্লাসে দেখাইছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা দেখে আসতে পারো, আমরা দেখাইছিলাম যে এটার কিন্তু কোনো লিমিট নাই, এটার লিমিট অস্তিত্বহীন। এইটা না, এইটা, আচ্ছা এই এই লিমিটটাই ধরো ধরো এই যে এইখানে। তো আমরা যত এইটাকে যত চারের দিকে আগাইছি, তার মানে এই চারটাই কিন্তু ওইখানকার এ। এইখানে যে চার দেখা যাচ্ছে, এই চার কি ওইখানে এ। তো এই চারের যত কাছে গেছি, তার মানে এ এর যত কাছে গেছি, এটা কত আটের তত কাছে গেছিল, তার মানে সেটা এল এর তত কাছে গেছিল। এই আটটাকে, এখানে আট থাকতে পারে, নয় থাকতে পারে, তো বিভিন্ন সংখ্যা থাকতে পারে, আমরা ওটাকে এল আকারে প্রকাশ করছি। বলছে এল এর নিকটবর্তী হয় তাহলে বলা যায় কি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল কত এল। আমরা এটাই দেখছিলাম যে যেহেতু আটের নিকটবর্তী হচ্ছে সেহেতু কি ওইটার লিমিটের মান হবে কত এল। এল মানে আট। ওকে, তো এইটা ছিল লিমিটের গতদিনে আমরা যে গত ক্লাসে আমরা যেটা করছিলাম সেই ক্লাসের একটা সামারাইজড একটা সংজ্ঞা ছিল এটা। তবে এই সংজ্ঞাটা স্বয়ং সম্পূর্ণ না। এখন স্বয়ং সম্পূর্ণ বলতে আমি কি বুঝাচ্ছি? এখন আমি স্বয়ং সম্পূর্ণ বলতে বোঝাচ্ছি এই সংখ্যাটা এমন না যে এই সংখ্যাটা দিয়ে সব কিছু সম্ভব বা সকল লিমিট এই সংজ্ঞার আওতাভুক্ত হবে। অ্যাকচুয়ালি সকল লিমিট এই সংজ্ঞার আওতাভুক্ত হবে না। কেন হবে না? আসো এইটা আমরা একটু আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। এবং এইখানে যে এইখান থেকে এটা যে প্রবলেম থেকে মূলত এই লিমিটের আধুনিকতম সংজ্ঞার যে বিষয়টা আসছে, যে ধারণাটা আসছে, সেটা যে প্রবলেম থেকে আসছে সেটা হচ্ছে লিমিট এন টেন্ডস টু জিরো। আচ্ছা, এখানে এন এর জায়গায় আমরা এক্স লিখতে পারি। এখানে এন এর জায়গায় যদি আমি একটু এক্স লিখে দিই, যেহেতু এক্স সংখ্যাটা আমাদের কাছে সবার চেনা জানা, অতি চেনা পরিচিত একটা হচ্ছে সংখ্যা হচ্ছে এক্স, তো এক্স দিলাম। লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন পাই বাই এক্স ইকুয়াল কত? আচ্ছা, আবারও বলি, আমরা কিন্তু যদি আগের ক্লাসটা কেউ দেখে না থাকি তাহলে একটু আগের ক্লাসটা দেখে আসবো, কারণ এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করে আগের ক্লাসে বোঝানো হয়েছে। তো আগের ক্লাসটা দেখে না আসলে সবাই একটু দেখে আসবো আগের ক্লাসটা, আই বাটনে ক্লিক করে আগের ক্লাসটা দেখে আসবো। আচ্ছা, তো আবার পড়ায় ফিরি। এইখানে এই যে ফাংশনটা এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন পাই বাই এক্স ইকুয়াল কত, আমরা আগের ক্লাসে যে পদ্ধতিটা শিখছিলাম সেই পদ্ধতিতে একটু যাই। সেটা হচ্ছে শূন্য এর একটু আগে থেকে শুরু করব, শূন্য এর কাছে এগিয়ে যাব। তো এক্স এর মান আমি দিলাম -0.1, এক্স এর মান দিলাম -0.01 বা -0.001।
-0.0001, ঠিক আছে। আমরা যেটাই দেই না কেন এক্স এর মান আসতেছে কত? 0। এক্স এর এইখানে সব মানের জন্য মান কত আসতেছে? 0। এইবার 0 এর একটু পরে থেকে শুরু করে 0 এর কাছে যদি আমরা এগিয়ে যাই, তাইলেও আমরা দেখতেছি মান আসতেছে কত? 0। তো আমাদের আপাত দৃষ্টিতে কিন্তু এটা মনে হইতে পারে যে যেহেতু সব ক্ষেত্রেই মান আসতেছে 0, তার মানে এইটা এই লিমিটের মান হচ্ছে 0। কিন্তু আসলে কি এই লিমিটের মান 0? আচ্ছা, এইটা একটু বোঝার জন্য আমি একটু এটাকে গ্রাফে দেখাতে চাই যে এই লিমিটের মান কি আসলেই 0 কিনা। আমি একটু গ্রাফে দেখানোর চেষ্টা করব যে এটার মান 0 কিনা। ওই আশা করি গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, গ্রাফটা আশা করি দেখতে পাচ্ছ। তো এই যে গ্রাফ, এই গ্রাফটাতে দেখো, আমি যদি এখানে একটু জুম করে দেখাই, আমরা কি লিখছিলাম? সাইন পাই বাই এক্স। এটা কি সাইন পাই বাই এক্স এর একটা গ্রাফ। ওকে, সাইন পাই বাই এক্স এর গ্রাফে আমরা দেখতেছি এইটা, এই যে জিনিসটা এইখান থেকে এই যে আসতেছে, এসে 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 এইখানে যে উঠলো, এইখানে যে উঠলো, উঠে বারবার উঠানামা করতেছে। একটা জিনিস দেখো, এই গ্রাফটা 0 এর কাছে কিন্তু বারবার ওঠানামা করতেছে। এখানে দুই দিক থেকেই ফাংশনটার মান কি 0 এর দিকে যাচ্ছে, দুই দিক থেকেই ফাংশনটা 0 এর দিকে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 0 তে মিশতেছে না। দেখো তো 0 কোথাও আসে কিনা? 0 কিন্তু পাওয়া যাইতেছে না। আমি কিন্তু এগোচ্ছি যে কোথাও 0 পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও কিন্তু 0 পাওয়া যাইতেছে না, ঠিক আছে। তো এইটা 0 এর কাছে যে বারবার এই লিমিটটা ওঠানামা করে, এটা বারবার 0 এর কাছে গিয়ে কি ওঠানামা করে, যেই কারণে এইটার কোনো প্রিসাইজ মান পাওয়া যায় না, কোনো নির্দিষ্ট মান এখানে পাওয়া যায় না। দ্যাট মিনস এইখানে আসলে এই যে লিমিট এক্সটেন্ডস টু সাইন পাই বাই এক্স, এইটার যে গ্রাফ, এটা আমাদেরকে বলতেছে যে এই লিমিটের আসলে কোনো অস্তিত্ব নেই, কারণ এটা কি মান অনেক আসতেছে, 0 এর কাছে গিয়ে কি বারবার ওঠানামা করতেছে। এখন আমরা গ্রাফ দেখে বুঝলাম যে এটার মান আসলে অস্তিত্বহীন, বা এটা হচ্ছে না আর কি, এটার লিমিট আমরা বের করতে পারতেছি না। কিন্তু আমরা এই পদ্ধতিটাই পারলাম না কেন? এই যে পদ্ধতিটা, এই সংজ্ঞা অনুসারে, এই যে সংজ্ঞাটা ছিল, এই সংজ্ঞা অনুসারে কাজ করে আমরা কেন বুঝতে পারলাম না যে এই লিমিটটার অ্যাকচুয়ালি কোনো মান নেই, প্রিসাইজ মান নেই, এটা অস্তিত্বহীন লিমিট? আমরা আসলে কেন বুঝলাম না? তো এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আসলে বিজ্ঞানীরা বুঝলেন যে লিমিটের ব্যাপারে তাদেরকে আরো কঠোর হইতে হবে। এত ঢিলা ঢিলা সংজ্ঞা দিলে হবে না, তাদেরকে আরো কঠোরতার দিকে এগিয়ে যেতে হবে। তো আচ্ছা, এখানে একটা ম্যাটার অফ ফ্যাক্ট যে এক্স এর মান যদি 0.1 এর জায়গায় আমরা 0.12 দিতাম, আবারও বলতেছি 0.1 এর জায়গায় যদি আমরা 0.12 দিতাম, এইখানটায় যদি 0.12 দিতাম, দেন আমাদের মান কিন্তু কখনোই তোমার 0 আসতো না। আমাদের তখন আমরা বুঝতে পারতাম যে হরেক রকমের মান আসতেছে, কিন্তু আমরা 0.1 দেওয়ার ফলে আমরা বুঝতেছি না যে হরেক রকমের মান আসতেছে। তোমরা একটু বাসায় ক্যালকুলেটরের টিপে একটু দেখবা যে আসলেই 0.12 দিলে 0 আসে কিনা। 0.12, 0.13, 0.14, 15, ঠিক আছে, বা 0.2 এরকম দিলে কিন্তু 0 আসতেছে না। তখন আমরা বুঝতে পারতেছি যে এই লিমিটটার আসলে অস্তিত্বহীন। তার মানে এতটুকু আলোচনা থেকে আমরা এইটা ক্লিয়ার যে আমরা যে এক্স এর মান ধরতেছি, এই যে আমরা এক্স এর মানগুলো ধরতেছি, এই মানগুলো ধরার ক্ষেত্রে আমাদের আরো সচেতন হইতে হবে। এই মানগুলো আমরা যা ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকম ধরতে পারবো না। ওকে, আমাদের এই মানগুলো ধরার ক্ষেত্রে সচেতন হইতে হবে, এবং এই মানগুলো একটা রেঞ্জে গিয়ে কাজ করে। অর্থাৎ একটা রেঞ্জ পর্যন্ত যদি আমরা মান ধরি, একটা রেঞ্জ পর্যন্ত যদি মান বসাই,
তাহলে এখানে তোমার এক্স এর অনুযায়ী এফ অফ এক্স ঠিকঠাক ভাবে আসে, কিন্তু ওই রেঞ্জের বাইরে গেলে আর হচ্ছে না। তার মানে একটা নির্দিষ্ট সংখ্যার বাইরে গিয়ে, বা মানে আমি বোঝাতে যাচ্ছি একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত আগে আমাদের পৌঁছাতে হবে, যেখানে পৌঁছাইলে আমরা এফ অফ এক্স এর প্রিসাইজ মানগুলো পাবো। আশা করি কথাটা ক্লিয়ার। যদি এখনো কারো ক্লিয়ার না হয়ে থাকে, এই পর্যন্ত ভিডিওটা পজ করে দিয়ে আরেকবার শুনে একটু ক্লিয়ার হও, কারণ আমরা এখন একটু গভীরে ঢুকবো। হ্যাঁ, আর এইটা বেসিক্যালি আমাদের লিমিটের অঙ্ক করার ক্ষেত্রে খুব বেশি লাগে না, কিন্তু একটু আগ্রহী হলে এই জিনিসটা জেনে রাখা ভালো, কারণ লিমিটের ভিতরে আসলে আমরা যে লিমিট দিয়ে কাজ করতেছি এটার ভিতরের ঘাটতিগুলো যদি আমরা না জানি, তাহলে আসলে খালি উপর দিয়ে ম্যাথ পারা হবে, কিন্তু প্রকৃতপক্ষে ম্যাথকে ফিল করা যাবে না। তো আমরা চাই ম্যাথের বস হইতে, তো বস হইতে গেলে আমাদের এটা জানা লাগবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা তো ক্লিয়ার যে আমাদের একটা মান পর্যন্ত পৌঁছাতে হবে 0.12 পর্যন্ত। যেমন আমরা 1-2 পর্যন্ত না পৌঁছে যখন 1-এ গিয়ে থেমে গেছি, তখন আর আমরা বুঝতেছি না, কিন্তু 1-2 যখন দিচ্ছি তখন আমরা বুঝতেছি লিমিট অস্তিত্বহীন। ওকে, তো এই ব্যাপারটা আপাতত আমরা ক্লিয়ার। তো এইটাকে আমরা একটু গাণিতিকভাবে বুঝবো। দেখি নেক্সট স্লাইডে যাই। তো এইটার জন্য একটা সমস্যা ভাবা যাক। ধরি এফ অফ এক্স ইকুয়াল 4x প্লাস 5। ওকে, এফ অফ এক্স সমান কত হয়েছে? 4x প্লাস 5। আহারে, লেখাগুলো কেমন হয়ে গেল। আচ্ছা, আমি ঠিক করতেছি এটা। ওকে, ওকে, একটু আমার ল্যাপটপে প্রবলেম দিচ্ছিল, তো যে কারণে একটু সমস্যা হলো। যাই হোক, সমস্যা নেই, আমরা এই বিষয়টা একটু দেখি। একটা সমস্যা ভাবা যাক, এভাবে x ইকুয়াল 4x প্লাস 5। এখন আমাদের বের করতে হবে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স এর মান কত। এখন এমনিতে দেখলে অনুমান করা যায় যে x এর মান 2 এর কাছে গেলে ফাংশনের মান 13 এর কাছে যাবে, কিন্তু এইটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে নিশ্চিত হব? এটা একটা ফ্যাক্ট যে আমরা গাণিতিকভাবে কিভাবে নিশ্চিত হব। আমরা তো মুখে মুখে বলে দিচ্ছি, কিন্তু এর গাণিতিক যুক্তিটা কি? তো এই কারণে এফ অফ এক্স এর মান 13 এর থেকে 0.1 দূরত্বের ভিতর থাকুক, এরকম হতে গেলে এক্স এর কতটুকু কাছে যেতে হবে? আচ্ছা, এখানে আমরা যেটা চাই সেটা হচ্ছে এফ অফ এক্স এর মান 13 এর থেকে 0.1 দূরত্বের ভেতরে থাকুক। আমরা এটা যাচ্ছি যে এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর যে মানটা, এটা 13 এর থেকে 0.1 দূরত্বের ভিতরে থাকুক, মানে কি 12.9 আর 13.1 এইটুকুর ভিতরে থাকুক। ওকে, এইটুকুর ভিতরে আমরা রেঞ্জ নিতে যাচ্ছি। তো যদি এরকম হতে হয়, তাহলে এক্স কে 2 এর কতটুকু কাছে থাকতে হবে? দেখো বিষয়টা দেখো, আমরা এই যে একটু উপরে আমি আবার আগের স্লাইডে নিচ্ছি একটু দেখো, এইখানে যে এল এর মান আমরা চাইতেছি, এই এল এর মান কত ছিল এখানে? 13। তো এই 13টা 0.1 দূরত্বের ভিতরে থাকুক, অর্থাৎ 0.1 কম অথবা 0.1 বেশি, এই রেঞ্জের কাছাকাছি থাকুক। এই আউটপুট হইতে গেলে আমাদের যে ইনপুট এন, এই এন না সরি এক্স, এই এক্সটাকে আমাদের কতটুকু তোমার চেঞ্জ করতে হবে, বা এই এনটাকে আমাদের কতটুকু চেঞ্জ করতে হবে, বা এটা 2 এর ঠিক কত কাছে যেতে হবে। যেমন আমাদের এইখানে যে প্রবলেমটা হয়েছিল এইখানে, সেটা হচ্ছে আমরা এক্স কে পর্যাপ্ত কাছে যেতে পারি নাই, যেই কারণে এফ অফ এক্স এর মান এল এর কাছাকাছি আসে নাই। ঠিক আছে, তো আমরা যাচ্ছি এ এর পর্যাপ্ত কাছে যেতে। তো কত কাছে যেতে হবে আমাদের এইটা বের করতে হবে। বিষয়টা হয়তো বা ক্লিয়ার আমার কাছে, যে আমাদের বের করতে হবে কি এক্স এর কতটুকু কাছে যেতে হবে। এফ অফ এক্স এর 13 এর থেকে 0.1 দূরত্বের ভিতরে থাকলে এক্স কে 2 এর কতটুকু কাছে যেতে হবে। তো তাহলে আমরা একটা সংখ্যা
ডেল্টা, এটা তো যে দেখতে পাচ্ছ, এটা যদি একটু ফন্টটা একটু বড় করে দেই, এটা হয়তো অনেকে দেখতে পাচ্ছে না, এটা ফন্টটা একটু বড় করে দিলাম। আমরা একটা সংখ্যা ডেল্টা খুঁজে বের করতে চাই। কি খুঁজে বের করতে চাই ভাই? আমরা একটা সংখ্যা খুঁজে বের করতে চাই যে সংখ্যাটা হচ্ছে কি ডেল্টা। আহা ঝামেলা। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা ডেল্টা খুঁজে বের করতে চাই যেখানে যখনই এন না, এটা হচ্ছে এক্স, আমরা যেহেতু চেঞ্জ করছিলাম, যেহেতু সবার কাছে এক্সটা চেনা পরিচিত, তো আমরা একটা সংখ্যা ডেল্টা খুঁজে বের করতে চাই যখনই এক্স থেকে 2 এর দূরত্বটা ডেল্টা এর কম হয়। কথাটা বুঝো, এক্স থেকে 2 এর যে দূরত্ব, হ্যাঁ, কারণ আমরা কি 2 এর কতটুকু দূরত্ব তা কিন্তু আমরা জানি না, ওই দূরত্বটাকেই আমরা ডেল্টা ধরছি। এই ডেল্টা এর কম যখন হয় তখন ফাংশনের মান 13 এর দূরত্বটা 0.1 এর কম হয়। আমরা যাচ্ছিলাম 0.1 দূরত্বের ভিতরে থাকতে, সো এটা যদি ডেল্টার কম হয় 13 এর দূরত্বটাও 0.1 এর কম হবে। আর এফ অফ এক্স থেকে 13 এর দূরত্বকে লেখা যায় কিভাবে? এক্স মাইনাস টু লেস দেন ডেল্টা। এক্স মাইনাস টু কত হবে? ডেল্টার থেকে ছোট হবে। তাইলে এফ অফ এক্স মাইনাস 13 0.1 এর থেকে ছোট হবে। কাহিনীটা কি বলছে এখানে, আসলে কি বোঝাতে চাইছে? আমরা কি বলছি, এটা সবসময় 13 এর কাছাকাছি বলছি না আমরা, যে 13 এর কাছাকাছি থাকবে। আমরা কি বলতে চাইছি, যে 13 এর কাছে যাতে থাকে। আমরা বলতে চাইছি যেন এই দূরত্বটা সবসময় 13 এর 0.1 দূরত্বের ভিতরে থাকে। তাইলে এইখানে যে এফ অফ এক্স, এখান থেকে যদি আমরা 13কে বিয়োগ করি, এটা হয় 0.1 হবে বা 0.1 এর থেকে ছোট হবে, 0.1 এর বড় তো হতে পারবে না, তাই না? কারণ এফ অফ এক্স কি, এফ অফ এক্স আর 13 এর অন্তরফল কত? 0.1 এর থেকে ছোট। আর তাইলে এক্স ঠিক কতটুকু কাছে যেতে হবে আমাদের, এইটার মানই হচ্ছে এই ডেল্টা, যে 2 এর কাছে যেতে হবে। তাহলে 2 এর কাছে গেলে কি হবে? x ইকুয়াল কি 2 প্লাস ডেল্টা, কারণ 2 প্লাস মাইনাস ডেল্টা, অর্থাৎ 2 এর ডেল্টার পরিমাণ সামনেও যেতে পারে, ডেল্টা পরিমাণ পিছেও আসতে পারে। তো x আর 2 এর তাহলে পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে? ডেল্টায় গিয়ে। অথবা এই কারণে এটা x মাইনাস টু মডুলাস দিছে কি কারণে? কারণ x যদি ছোট হয়ে যায়, ডেল্টা পরিমাণ ছোট হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? তাহলে নেগেটিভ আসবে। তো নেগেটিভ তো হবে না, এই কারণে মডুলাস দিয়েছি। মানে অন্তরফল বোঝাচ্ছে। অন্তরফল মানে কি? দুটার মধ্যে পার্থক্য, কোনটা বড় কোনটা ছোট এটা ম্যাটার করতেছে না, শুধু পার্থক্যের নাম্বারটুকু চাইতেছে। তো এই নাম্বারটুকু কি ডেল্টা এর থেকে ছোট হবে। ওকে, এটা যদি ডেল্টা এর থেকে ছোট হয়, এইটাও 0.1 এর থেকে ছোট হবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতেছো। তার মানে x মাইনাস টু কিন্তু 0 এর সমান হবে না। আচ্ছা, এই জিনিসটা যারা প্রোগ্রামিং করো, সি প্রোগ্রামে এটাকে লাগে নট ইকুয়াল, এখানে নট ইকুয়ালের কোনো অপশন না পায় ওনারা এটা লিখছে। হ্যাঁ, বিষয়বোধক আর ইকুয়াল মানে হচ্ছে নট ইকুয়াল। তো x মাইনাস মডুলাস অফ x মাইনাস টু নট ইকুয়াল 0, এটা 0 এর সমান হবে না। ঠিক আছে, x মাইনাস টু 0 এর সমান হয়ে গেলে তো x আর 2 সমান হয়ে গেল। আর যদি 0 হয়ে যায় তাহলে ওই সেই 0/0 আকার। 0/0 আকার হলে কি সমস্যা? আগের ভিডিওতে এক্সপ্লেন করছি, আগের ভিডিও দেখে আসবা, ঠিক আছে? তো 0/0 হলে অনেক সমস্যা। তো এটা 0 হবে না, কিন্তু ডেল্টার থেকে যদি ছোট হয় এফ অফ এক্স মাইনাস 13 0.1 এর থেকে ছোট হবে। কারণ আমরা কি বলছি, এফ অফ এক্স এর মান 13 এর থেকে মাত্র 0.1 দূরত্বের ভিতরে থাকবে। তো আমরা এই ম্যাটারটাকে এভাবে লিখতে পারি, এফ অফ এক্স মাইনাস 13 লেস দেন 0.1। 4x প্লাস 5, এফ অফ এক্স এর মান কত ছিল? 4x প্লাস 5 বসাই দিছি, 4x প্লাস 5 মাইনাস 13 লেস দেন 0.1। 4x মাইনাস 8 লেস দেন 0.1। মডুলাস অফ x মাইনাস 2, এইখানে 4 কমন নিয়ে 4টাকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, 0.1/4। মডুলাস অফ x মাইনাস 2 লেস দেন 0.025। দেখো এখানে পাইছি যে মডুলাস অফ x মাইনাস 2 0.025, আর এইখানে আমরা লিখছিলাম মডুলাস অফ x মাইনাস 2 লেস দেন কি ডেল্টা। তার মানে আমরা যদি এই সমীকরণ আর এই সমীকরণটাকে, এই সমীকরণ আর এই যে এই কি হয়, এই সমীকরণটাকে এইটা না, এই যে এই সমীকরণটাকে একটু দেখি, x মাইনাস 2 লেস দেন ডেল্টা, আর ডেল্টার মান কত?
0.025। ওকে, তো আমরা কি ডেল্টা এর মান পেয়ে গেছি। এটা ওয়াও, ডেল্টা এর মান পেয়ে গেছি। হ্যাঁ, তো এই যে 0.1, 0.01, 0.001, এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা লিমিটের কত কাছে যেতে চাই, এক্স এর মানটা ঠিক কত, লিমিট যে এল, মূল যে আউটপুট, এই মানটা ঠিক কত কাছে যেতে চাই, এই ব্যাপারটাই হচ্ছে 0.1, 0.01, 0.001। হ্যাঁ, আর এইটাই আমরা বের করতেছি। এইটাকে ফরাসি একজন গণিতবিদ, তার নাম হচ্ছেন কোশি, এই ফরাসি গণিতবিদ কোশি নাম দিয়েছিলেন এপসাইলন। এই এপসাইলনটাকে অনেকে চিনো, ই, আমরা ই বললাম সহজে। হ্যাঁ, এই এপসাইলন, তো এপসাইলনটা অ্যাকচুয়ালি আসছে কি শব্দ, ফরাসি শব্দ এরর থেকে। এখন এটা এরর না, ই আর আর ইউ আর, ইরোর, ইরুর। হ্যাঁ, এই ইরুর শব্দটা থেকে আসলে ইটা আসছে, যার অর্থ হচ্ছে ত্রুটি। অর্থাৎ আমরা এই ত্রুটিটুকু পাইছি যে এক্স এর থেকে কতটুকু পার্থক্য থাকলে, কতটুকু ত্রুটি থাকলে আমরা এল এর কাছে যেতে পারবো, এল এর 0.1 দূরত্বের কাছে যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কথা লেখা হয়েছে, এপসাইলন ইকুয়াল ডেল্টা বাই 4। এই কথাটা কেন লেখা হয়েছে, এই কথাটা কেন লেখা হয়েছে দেখো তো। আমাদের এখানে 4 কমন নিয়ে এই যে 0.1, এইটাই কি এপসাইলন না? এটা কি এপসাইলন কিনা? এটাই সরি, এটাই কি ডেল্টা কিনা? এটাই তো ডেল্টা আমাদের, সেই এটা ভুল লেখছে, দুঃখিত। এটা যে লেখছে সে একটু ভুল লেখছে। এটা অ্যাকচুয়ালি এরকম হবে, ঠিক আছে। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়ে গেছে যে লিখছে। তো এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই ডেল্টা, এইটুকুর এই এক্স মাইনাস 2 এর মান কত ছিল, এটাই কি ডেল্টা না? এই ডেল্টা কত ছিল, ইকুয়াল কি এপসাইলন বাই 4, তাই তো। ডেল্টা ইকুয়াল এপসাইলন, এপসাইলনের মান কোনটা, এই যে হচ্ছে এপসাইলনের মান। আমরা কিন্তু এই যে দেখছি, এই যে এখানে এপসাইলন নাম দিছে, এই 0.1, তো এটা এপসাইলন, এটা ডেল্টা, ডেল্টা ইকুয়াল কত, এপসাইলন বাই 4। ব্যাপারটা তো ক্লিয়ার। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। আচ্ছা, আমি যদি এখন পুরো ব্যাপারটাকে আবারও সামারাইজ করি, তাইলে ব্যাপারটা কেমন হয়? তাইলে ব্যাপারটা হয় যে লিমিটের ক্ষেত্রে আমরা যে এক্স এর মান বসাচ্ছিলাম এবং এক্স এর মান এই 0 এর একদম কাছে নিয়ে যাচ্ছিলাম, বা এ এর একদম, এর কিন্তু আমরা দেখছি আগে এ লিখছি, তো এ এর কাছে নিয়ে যাচ্ছিলাম, এটা আমরা যে সেইভাবে নিতে পারবো না। এই যে যেমন এখানে বলছে যে এক্স এর মান এ এর নিকটবর্তী হলে, এক্স এর মান এ এর যে কোনো ভাবে নিকটবর্তী হতে পারবে না, একটা প্রিসাইজ মান আমাদের গাণিতিকভাবে বের করতে হবে। কিভাবে আমরা বের করব? আমরা চাই এল এর ঠিক কতটুকু কাছে যেতে হবে, এল এর যতটুকু কাছে যেতে হবে সেই অনুযায়ী পরিবর্তন হবে এই এক্সটা এর কতটুকু কাছে যাবে সেইটা, এল এর মান কতটুকু কাছে যেতে হবে এইটার উপর নির্ভর করতেছে এক্স এর মান এ এর কতটুকু কাছে যাবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝো যে আমরা এল এর কতটুকু কাছে যাবে এটাকে আমরা বলছি কি এপসাইলন, এবং এই যে তার মানে এই জিনিসগুলো হচ্ছে এপসাইলন, এবং এফ অফ এক্স, ঠিক এফ অফ এক্স এর থেকে আমরা কত দূরত্বের ভিতরে চাই এটার মান হচ্ছে ডেল্টা। এবং আমরা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখানে একটা লেস দেন গ্রেটার দেন দিয়ে যে এক্স মাইনাস 2, কারণ এক্স এর মান হচ্ছে 2 এর কাছাকাছি, সো 2 এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, তো এই পার্থক্যটাকে আমরা বলছি ডেল্টা। ডেল্টার ছোট হতে পারে কিন্তু ডেল্টার থেকে ক্রস করবে না বা ডেল্টার উপরে চলে যাবে না, তো এইটাকে আমরা বলছিলাম ডেল্টা। এবং এফ অফ এক্স মাইনাস 13 লেস দেন হচ্ছে 0.1, কারণ আমরা চাই এই দূরত্বটা 0.1 থাকুক। আর এক্স মাইনাস 2 0 এর কাছে যাবে না, 0 হবে না, সরি 0 এর কাছে যাবে কিন্তু 0 হবে না। ওকে, তো এটাকে আমরা গাণিতিক ক্যালকুলেশন করে আমরা লিখছি ডেল্টা ইকুয়াল এপসাইলন বাই 4, এখানে ক্যালকুলেশনটা করছি আমরা, অ্যান্ড এখানে আলটিমেটলি আমাদের বের হয়েছে কি ডেল্টা ইকুয়াল এপসাইলন বাই 4। এখন দেখো, আমরা যদি এই অনুযায়ী যা আমরা করছি
এই অনুযায়ী যদি আমরা লিমিটের একটা সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে এফ অফ এক্স বাস্তব সংখ্যার একটা ফাংশন যেটি কোনো সংখ্যা এ এর নিকটবর্তী হলে সকল মানের জন্য সংজ্ঞায়িত, এ এর নিকটবর্তী সকল মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এ এর জন্য সংজ্ঞায়িত না। হ্যাঁ, এ এর নিকটবর্তী মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এ এর জন্য সংজ্ঞায়িত না। আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স কি এ এর খুব কাছাকাছি, এফ অফ এক্স ইকুয়াল এল, এইটা হবে। এই জিনিসটা আমরা লিখতে পারবো যদি প্রতিটা ধনাত্মক এপসাইলনের আনুষঙ্গিক একটি ধনাত্মক ডেল্টা এর অস্তিত্ব পাওয়া যায়। এর মানে কি, প্রত্যেকটা এপসাইলন, এপসাইলন মানে কি আমরা ঠিক কত দূরত্বে যেতে যাচ্ছি, 13 এর কত কাছে যেতে যাচ্ছি এক্স এর মানটা, সেইটা 13 এর ঠিক কত কাছে যেতে যাচ্ছি। তো এই যে যে এপসাইলন, এই এপসাইলনের প্রত্যেকটা মানের জন্য যদি আমরা ডেল্টা অর্থাৎ এক্স এর এক্স কতটুকু কাছে যাবে, এক্স কতটুকু কাছে যাবে এই 2 এর বা এ এর, এক্স এ এর কতটুকু কাছে যাবে সেটা হচ্ছে কি ডেল্টা। এই ডেল্টা এর অস্তিত্ব যদি আমরা পাই তাহলে আমরা লিখতে পারি 0 ইজ গ্রেটার দেন মডুলাস অফ এক্স মাইনাস এ, মানে মডুলাস অফ এক্স মাইনাস কি গ্রেটার দেন 0, কারণ এটা 0 হতে পারবে না, এন্ড লেস দেন কি ডেল্টা, এটা 0 এর থেকে বড়, ডেল্টা এর থেকে ছোট, কি এক্স মাইনাস এ, এই এক্স এবং এ এর পার্থক্যটা। হ্যাঁ, এইখানে এই যে তোমরা কই হলো, এই যে লেখছো এক্স মাইনাস, এখানে একটা ঢেউ খেলানো চিহ্ন দিয়ে মডুলাস উঠাই দিতে পারো, কারণ একটা ঢেউ খেলানো, আমি যদি একটু পেন নেই নেব, আচ্ছা এরকম লিখতে পারো যে এটা পেন, এরকম যদি লিখি এক্স, এই কিরকম পেন নিছি, একটু মোটা পেন লাগবে আমার, আমরা যদি দেই এক্স এরকম একটা ঢেউ, এরকম একটা ঢেউ দিয়ে এ লিখি, মাউসে লিখতেছি তো ঠিকভাবে লেখা হচ্ছে না, ঠিক আছে, একটা ঢেউ খেলানো চিহ্ন দিয়ে, এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন দিয়ে যদি আমরা লিখি এ, এইটার মানেও কিন্তু এই মডুলাস অফ এরটাই বোঝায়, কারণ এই ঢেউ খেলানোর মানে হচ্ছে অন্তর্ফল, আমরা এটাও লিখতে পারি, ঠিক আছে। তো এই এক্স এবং এ এর অন্তর্ফলটা যখন ডেল্টা এর থেকে ছোট হয় তখনই এফ অফ এক্স মাইনাস এল এপসাইলনের থেকে ছোট হয়। ব্যাপারটা আমরা হয়তো বুঝতে পারছি, ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হয়ে থাকি, ক্লিয়ার হয়ে থাকলে তো ভালো, ক্লিয়ার না হইলে ভিডিওটা আরেকবার দেখার অনুরোধ থাকলো। আচ্ছা, তো আমরা এখন যাব একটু অঙ্কের কাছে চলে যাব। আজকের ক্লাসে আমরা মূল অঙ্কটা শুরু করব না, কিন্তু আজকে আমরা একটু অঙ্কের কাছে যাব। আমরা যে সংজ্ঞা দেখলাম এই অনুযায়ী আমরা একটু অঙ্ক করব। দেখো আমি একটু দ্রুত বলি, লিমিট, আচ্ছা প্রমাণ করো যে লিমিট 4x + 5 = হচ্ছে 13। আমরা দুইটা ধাপে এই অঙ্কটা করব। শুরুতে দেখব ডেল্টা এর মান ঠিক কত হওয়া উচিত, তারপর দেখব সেই মানটা বসিয়ে এটা আসলেই ঠিক আছে কিনা। প্রথমে আমরা ডেল্টার মান বের করব। তো ধাপ 1, ডেল্টার মান অনুধাবন। তো আমরা যেহেতু করছিলাম এইখানে একটা x টেন্ডস টু 2 হবে, সেটা লেখা হয় নাই, এটা হবে x টেন্ডস টু 2, ওকে। তো x টেন্ডস টু 2, ঠিক আছে, এটা তো আমরা x টেন্ডস টু 2 4x + 5 = হচ্ছে 13। এখন আমরা ডেল্টা এর মান অনুমান করতে যাচ্ছি, ডেল্টা এর মানটা আসলে কত হবে। ধরি একটা পূর্ব নির্ধারিত ধনাত্মক সংখ্যা, আমাদের ডেল্টা খুঁজে বের করতে হবে যখনই 0 is less than x - 2, ওকে। 0 কি x - 2 এর থেকে বড়, ছোট, আর ডেল্টা x - 2 এর থেকে বড়, তার মানে x - 2 0 এর থেকে বড়, ডেল্টার থেকে ছোট, তখনই এই যে 4x + 5 - 13, 4x + 5 মানে কি f of x, এই f of x -13 লেস দেন কত হবে, এপসাইলন হবে। হ্যাঁ, লেস দেন কত, এপসাইলন হবে। এখন আমরা এখানে লিখতে পারি 4x + 5 মডুলাস অফ 4x + 5 - 13 = হচ্ছে 4 × x - 2।
আমরা এটা একটু ক্যালকুলেশন করে দিলাম 4x - 8 4 × x - 2, তারপরে আমরা x - 2 পেয়ে গেছি। ওকে, তো যখন আমরা চাই ডেল্টা এর মান, তো যখন এই যে লিমিটটা x - 2 গ্রেটার দেন 0 লেস দেন ডেল্টা হয়, তখনই কিন্তু 4 × x - 2 এটা কি এপসাইলনের ছোট হয়, এপসাইলনের থেকে কি ছোট হয়। আমরা এই f অফ x এর টাকেই আমরা লিখতে পারি এপসাইলন, তো এইটাই কি এপসাইলনের থেকে ছোট হয়। তাইলে এই লিমিটটা যখনই হয় তখন আমরা এই 4টাকে ওই সাইডে পাঠাই দিয়ে ε/4 দিতে পারি। তার মানে ε/4 মানে কি, তার মানে ডেল্টা ইকুয়াল ε/4, এইটা যদি আমরা ধরি তাহলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাব যে ডেল্টা ইকুয়াল, যদি আমরা ε/4 অর্থাৎ আমরা এপসাইলনের যে মানই ধরি না কেন তার 4 ভাগের 1 ভাগ হইলে ডেল্টা এর মান আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা হয়তো এই জিনিসটা ক্লিয়ার। এখানে একটা আনওয়ান্টেড একটা লেস দেন চিহ্ন গ্রেটার দেন চিহ্ন পড়ে, লেস দেন চিহ্ন পড়ে গেছে। যাই হোক, ডেল্টা ইকুয়াল ε/4 ধরলেই আমাদের চলতেছে। ওকে, আমরা এখন ধাপ 2 এ যাব। এখানে দেখানো হবে যে ডেল্টা আসলেই কাজ করে, ঠিক আছে। তো এপসাইলন আমরা গ্রেটার দেন 0 ধরলাম, এই কোথায় চলে গেল, আমরা এপসাইলন ধরলাম গ্রেটার দেন 0। হ্যাঁ, এপসাইলন তো 0 হতে পারবে না, ডেল্টা ইকুয়াল ε/4। এখন এই যে মানটা আছে 4x + 5 - 13 = 4 × x - 2 মানে কি 4 ডেল্টা, কারণ x - 2 কত ছিল ডেল্টা, x - 2 কত ছিল ডেল্টা, তো এটা হবে 4 ডেল্টা। তো ডেল্টার মান কত, ডেল্টার মান কত আমরা ওই যে লিখছি ε/4, এটা বসাই দিলাম ε/4, এখানে আমাদের আসলো কত এপসাইলন। তারপরে 4x + 5 - 13 এটা কি লেস দ্যান এপসাইলন, আমরা কি পাইছি। তার মানে আমরা আগের ফাংশন থেকে আমরা যেটা বের করছিলাম ডেল্টা ইকুয়াল ε/4, আমরা f অফ x এর এই লিমিটে বসাই দিয়ে আমরা দেখছি যে সেই এপসাইলন ঠিকই আছে, অর্থাৎ f অফ x - 13 এপসাইলন থেকে ছোটই থাকতেছে যদি ডেল্টা ইকুয়াল ε/4 হয়, ঠিক আছে। তার মানে প্রতিটি x এর জন্য আমরা এমন একটা ডেল্টা বের করতে পারি যেন x - 2 গ্রেটার দেন 0 লেস দেন ডেল্টা হয়, তখন 4x + 5 - 13 লেস দেন এপসাইলন হয়। তাহলে লিমিটের সংজ্ঞা মতে লিমিট x টেন্ডস টু 2 4x + 5 এটা ইকুয়াল কত হবে 13। লিমিট x টেন্ডস টু 2 4x + 5 এর মান কত আসতেছে 13। 13 কেন, ওই যে 2 এরটা আমরা বসাই দিতে 2 বসাই দিচ্ছি, লিমিটের মান 2। হ্যাঁ, লিমিটের মান 2 বসাইলে 4 × 2 = 8 আর 5 কত 13। তার মানে এই লিমিটটার অস্তিত্ব আছে কি নাই এটা কিন্তু আমরা বুঝে যেতাম যদি আমরা দেখতাম প্রত্যেকটা x এর জন্য প্রত্যেকটা ডেল্টার মান আমরা বের করতে পারতেছি না, তখনই আমরা বুঝে যেতাম যে লিমিটের অস্তিত্ব নাই। তো এইভাবে করে তোমাদের HW থাকবে যে তোমরা বাসায় এই জিনিসটা কই গেল আমার ম্যাথটা, এই ম্যাথটাকে এইভাবে করে বাসায় একটু ট্রাই করবা যে এইটার তোমরা বুঝতে পারো কিনা যে এইটার অস্তিত্ব নেই। ওকে, তো আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স ছিল, এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আসলে আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স ছিল। তো যাই হোক, আগ্রহীরা অবশ্যই বুঝছো। হ্যাঁ, আর যদি তুমি না বুঝে থাকো তাহলে খুব বেশি সমস্যা নেই, এটা যে না বুঝলে তুমি ম্যাথ করতে পারবে না বিষয়টা এমন না। তো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ম্যাথ শুরু করব। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, কমেন্ট করে তোমার মতামতটা জানিয়ে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব চাই। যদি তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।